সিওল আর ইয়োনহো হসপিটালে আসে উসুককে দেখতে। তখন ইয়োনহোর সাথে এক নার্সের ধাক্কা লাগে। ও তখন দেখতে পায় এটা আসলে পাগন ছিল। পাগনকে এখানে দেখে ও একটু অবাকই হয়। এদিকে সিওল উসুকের সাথে দেখা করতে চাচ্ছিল, কিন্তু গার্ডরা ওকে ভেতরে যেতে দেয় না। গার্ডরা তো সিওলের পরিচয় জানতে চায়। সিওল বলে আমি ওর ফ্রেন্ড, কিন্তু গার্ডরা কোনোভাবেই ওকে ভেতরে যেতে দেয় না। তখনই ওখানে উসুকের বাবা সিওলকে দেখতে পায়। এদিকে ইয়োনহো পাগনকে বলে আসলে এগুলো কি হচ্ছে, আর উসুক হঠাৎ করে অসুস্থ কেন হয়ে গেল। যদি উসুক মারা যায় তাহলে সিওলের সাথে কি হবে? তুমি যেহেতু এখানে এসেছো, নিশ্চয়ই আমাকে কিছু বলতে এসেছো। পাগন বলে এটাই সিওলের ডেস্টিনি। উসুকের সাথে যা হওয়ার তাই হয়েছে। হয়তো আজকেও মারা যাবে না, কিন্তু শীঘ্রই ও মারা যাবে। তখন ইয়োনহো বলে আমরা কি এটা থামাতে পারবো না? আমি কিভাবে গুমিও হতে পারবো? পাগন তখন ওকে ওই অস্ত্রটি দেয় আর বলে এই অস্ত্র দিয়ে তুমি যদি সিওলকে ফেলো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি আবারও গুমিও হতে পারবে। ইয়োনহোর তখন গুমহোর কথা মনে পড়ে। অতীতে ও নিজেও গুমহোকে এটাই বলেছিল। পাগনও এখন ওকে সেম কথা বলছে। ইয়োনহো পাগনকে ডিরেক্ট না করে দেয় আমি কোনোভাবেই সিওলকে কিছুই করতে পারবো না। যেভাবেই হোক, যা কিছুই হয়ে যাক না কেন, আমি সিওলকে বাঁচিয়ে নেব। এদিকে সিওল উসুকের বাবাকে জিজ্ঞেস করে হঠাৎ করে ওর কি হয়ে গেল। ওর বাবা বলে তুমি টেনশন নিও না, এখনো ডেঞ্জার থেকে বাইরে আছে। তুমি এখানে ওকে দেখতে এসেছো, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। পরের সিনে দেখি ওরা দুজন হসপিটাল থেকে ফিরে আসে। ইয়োনহো সিওলকে বলে তুমি উসুককে এত পছন্দ কেন করো? তুমি ওর জন্য এত টেনশন কেন করছো? সিওল বলে কারণ আমরা খুব ভালো ফ্রেন্ড। ও আমার ব্যাপারে সব কিছুই জানে, আমিও ওর সব কিছুই জানি। তোমার কাছে যেমন আমি অনেক স্পেশাল, তেমন উসুকও আমার কাছে স্পেশাল। ইয়োনহো বলে আচ্ছা যদি এমন হয় তোমার জন্য আমি আর গুমহো না হতে পারি, কোনো কারণে আমার জন্য যদি উসুক মারা যায়, তাহলেও কি তুমি আমাকে পছন্দ করবে? সিওল বলে তুমি এরকম কথা কেন বলছো? কিছু কি হয়েছে নাকি? ইয়োনহো বলে না, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। পরদিন সকালে ইয়োনহো সিওলকে ঘুম থেকে ওঠায় আর বলে আমি তো লিস্ট বানিয়েছি, আমি যা যা খারাপ কাজ করেছি এগুলো আমি শুধরাতে চাই, যাতে করে স্পিরিচুয়াল পাওয়ার আমরা বাড়াতে পারি। অন্যদিকে আমরা দেখি উসুকের জ্ঞান ফিরে আসে। উসুকের বাবা তো ওর রিপোর্টের কথা জিজ্ঞেস করে। ডক্টর বলে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু এটা তোমাদের জানা জরুরি। উসুক ওর লাইফের লাস্ট স্টেজে রয়েছে। উসুকের বাবা তো অনেক বেশি শকড হয়ে যায়, কি বলছেন এসব? ও তো রেগুলার চেক আপের মধ্যেই রয়েছে, তাহলে হঠাৎ করে ওর কি হয়ে গেল? ডক্টর বলে আসলে এগুলো খুবই রেয়ার ডিজিজ, ওর যে ক্যান্সার হয়েছে সেটা ধরা পড়েনি। উসুক বলে সেটা আমি বুঝতে পেরেছি। ডক্টরকে জিজ্ঞেস করে আচ্ছা এখন আমার কাছে আর কত সময় বাকি আছে? ডক্টর বলে 6 মাস বা এর চেয়েও কম হতে পারে। উসুকের বাবা বলে হার্টে যদি ক্যান্সার হয় আমরা তো সার্জারিও করাতে পারি। তখন ডক্টর বলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, এখন আমরা চাইলেও কিছুই করতে পারবো না। উসুক তো অনেক বেশি ভেঙে পড়ে, আমার সাথেই কেন এমন হচ্ছে? আমি তো শুধু নিজের ভাগ্যই পরিবর্তন করতে চেয়েছিলাম। ওর বাবা ওকে শান্ত করার চেষ্টা করে তুমি টেনশন নিও না, আমি নিশ্চয়ই কোনো উপায় বের করব। উসুক বলে তুমি এ ব্যাপারে কাউকেই কিছু বলো না, আর ডক্টরকেও বলবে এ ব্যাপারে যাতে কাউকেই কিছু না বলে। আমি এখনই সিওলের সাথে দেখা করতে চাই। এদিকে সিওল ইয়োনহোর সাথে ওই লিস্টটি দেখছিল। তখনই ওর কাছে উসুকের কল আসে। উসুক ওকে এখনই দেখা করার কথা বলে। অন্যদিকে আমরা সিওলের ফ্রেন্ডদের দেখি, ওরা তো প্র্যাকটিস করতে আসে, কিন্তু ওরা দেখতে পায় ওদের ফিল্ডে তালা ঝুলানো। ওরা বুঝতে পারছে না এখানে তালা কেন ঝুলছে, আজকে তো ওদের প্র্যাকটিস করার কথা ছিল। এরপর ওরা গিলের কাছে কল করে। গিল আসলে ওদেরকে সত্যিটা বলে না, আজকে তোমরা চলে যাও, প্র্যাকটিস অন্য দিন হবে। তখন ওরা সবাই অনেক বেশি আপসেট হয়ে পড়ে। কিছুদিন পরই আমাদের ম্যাচ হবে, আমরা যদি এখন ঠিক মতো প্র্যাকটিস না করি তাহলে আমরা কিভাবে ভালো করব? তখনই হঠাৎ করে ওদের সামনে গুমহো চলে আসে আর বলে আমি কি তোমাদের সাহায্য করতে পারি? ওরা তখন ওকে দেখেই চিনে ফেলে। আরে তুমি তো ওই মেয়েটি সিওলের বাসায় যাকে দেখেছিলাম। গুমহো তখন নিজের পরিচয় দেয়। এরপর তো ওর ম্যাজিকের সাহায্যে ওই লকটি খুলে ফেলে আর বলে তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? ওরা বলে আমরা প্র্যাকটিস করতে এসেছি, কিন্তু দেখো আমাদের ফিল্ডে তালা ঝুলানো। গুমহো বলে কই, দেখো এ তালাটি তো খোলা। ওরা তখন তালাটি খোলা দেখে একটু অবাকই হয়, কিন্তু ওরা তো গিলের পারমিশন ছাড়া প্র্যাকটিস করতে পারবে না। সবাই তখন একসাথে লাঞ্চ করার ডিসিশন নেয়। এখানে ওরা গুমহোকেও ওদের সাথে যেতে বলে। গুমহো তো সাথে সাথেই রাজি হয়ে যায়। এদিকে সিওল আর ইয়োনহো উসুকের সাথে দেখা করতে আসে। সিওল তো উসুকের সুস্থ দেখে অনেক বেশি খুশি হয়। উসুক ইয়োনহোকে দেখে একটু অবাকই হয়। উসুক বলে তুমি আমার মেমোরি থেকে যেগুলো রিমুভ করে দিয়েছিলে এগুলো তো আমার মনে পড়েছে।
উসক আবারও সবকিছু নর্মাল করার কথা বলে। তখন ইয়নহো বলে সিওল কিছুই করেনি, যা করার আমি করেছি। উসক বলে হ্যাঁ, আমি এটাও জানতে পেরেছি তুমি এখন মানুষ হয়ে গিয়েছো। তখন সিওলকে বলে আমি তো লোভে পড়ে গিয়েছিলাম, তোমার থেকে আরো সময় চেয়েছিলাম, আমাকে আরো কিছু সময় দাও, আমি এই লাইফটা এনজয় করতে চাই। সিওল বলে আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি এখানে ভুল কিছু করনি, আমার সাথে অনেস্ট থাকার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তখন উসক বলে কিন্তু আমি আবারও আমার নর্মাল লাইফে ব্যাক করতে চাই। সিওল বলে এটা এখন পসিবল না, কারণ ইয়নহোর কাছে কোনো পাওয়ার নেই। তখন তো উসক প্রচন্ড রেগে যায়, এটা তুমি কিভাবে বলতে পারো, আমি এক্ষুনি সবকিছু নর্মাল করতে চাই, আমি আমার পুরনো লাইফে ফিরে যেতে চাই। ওকে এত বেশি রাগান্বিত দেখে ইয়নহো বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ও তখন সিওলকে বলে উসকের জন্য কিছু ফ্রুটস নিয়ে আসতে। সিওল তো যেতে চাচ্ছিল না, কিন্তু ইয়নহোকে জোর করে পাঠিয়ে দেয়। এরপর ইয়নহো উসোকে বলে তুমি নিশ্চয়ই কিছু একটা জানতে পেরেছো, তোমার অসুস্থের কথা, যার জন্য তুমি এগুলো করছো। এতদিন তো তুমি পুরোপুরি নর্মাল ছিলে, এখন তাড়াহুড়ো কেন করছো? তুমি তোমার রোগের কথা জানতে পেরেছো? যেটা শুনে উসক প্রচন্ড শকড হয়ে যায়, তুমি কিভাবে জানতে পারলে? তখন ইয়নহো বলে সিওল তোমাকে অনেক বেশি ভালোবাসে, তোমার ধারণার চেয়েও বেশি। ও যদি এ ব্যাপারে জানতে পায় তাহলে ও অনেক কষ্ট পাবে, যা চলছে এভাবেই চলতে দাও। উসক বলে তুমি কি বলতে চাচ্ছো? তুমি চাচ্ছো আমি এভাবে যাই? আমি তো বাঁচতে চাই। ইয়নহো বলে যদি তুমি বাঁচতে চাও তাহলে আমার সাথে একটা ডিল করো। অন্যদিকে আমরা দেখি সিওলের ফ্রেন্ডরা তো গুমহোকে নিয়ে পুল খেলতে আসে, যেখানে ওরা দুই টিমে ভাগ হয়ে যায়। গুমহো তখন লক্ষ্য করে হং এর টিম খুব বাজেভাবেই হারছিল। গুমহো বলে আমিও কি ট্রাই করতে পারি? ওরা জিজ্ঞেস করে তুমি কি আগেও পুল খেলেছো? গুমহো বলে হ্যাঁ। এরপর ও যখন ওর খেলা শুরু করে সবাই তো হা করিয়ে ওর দিকে তাকিয়ে থাকে, কারণ ও পুরো পারফেক্টলি খেলছিল। এদিকে সিওল উসোকের জন্য ফ্রুটস নিয়ে যখন যেতে নেয় তখন দেখতে পায় ইয়নহো বাইরে দাঁড়িয়ে আছে। সিওল জিজ্ঞেস করে তুমি বাইরে কি করছো? ইয়নহো বলে তোমার জন্যই ওয়েট করছিলাম। সিওল তো ভেতরে যেতে চাচ্ছিল, কিন্তু ইয়নহো জোর করে ওকে নিয়ে আসে। সিওল ইয়নহোকে বলে আমি তোমাকে বলেছিলাম আমরা দুজন ট্রিপে যাব, কিন্তু এখন তো পসিবল না, কারণ আমার কাছে কোনো টাকাই নেই। ইয়নহো বলে তুমি টেনশন নিও না, আমরা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে নেব। এরপর ওরা যখন এক মার্কেটের সামনে আসে তখন ইয়নহো ওই স্টোরটি দেখতে পায় যেখানে ও কাজ করেছিল। আমি সারাদিন কাজ করার পরও এই স্টোরে আমাকে স্যালারি দেওয়া হয়নি, উল্টো আমার থেকে টাকা নিয়েছে, যেটা শুনে তো সিওল রেগে যায়। তুমি এখানে ওয়েট করো, ওদের সাহস কি করে হয় তোমার টাকা নেওয়ার, আমি এক্ষুনি গিয়ে তোমার টাকা নিয়ে আসছি। এরপর ও যখন স্টোরে আসে তখন ও ইয়নসুকে দেখতে পায়। ইয়নসুকে এভাবে দেখে ও প্রচন্ড শকড হয়। তুমি এখানে কি করছো? ও তো ইয়নসুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ইয়নসু একটু অবাক হয়ে বলে তুমি আমার নাম কিভাবে জানলে? সিওল তখন জানতে পারে ও তো এখন ম্যারিড, ওর দুইটা বেবিও আছে। এরপর তো ও কিছু না বলে ওখান থেকে বের হয়ে আসে। সিওলকে দেখে তো ইয়নহো খুশি হয়ে যায়, কিন্তু তখনও সিওলের সাথে ইয়নসুকে দেখতে পায়, সেটা দেখে ও একটু রেগেই যায়। ইয়নসুর সাথে তো হাইরিমও ছিল, যে ইয়নহোকে স্টোরে সাহায্য করেছিল। ইয়নহো বলে তোমাকে আমি বলেছি ওরা আমার সাথে কি করেছে, তুমি ওদের সাথে তো সুন্দরভাবে কেন কথা বলছো? সিওল বলে আসলে আমি ইয়নসুকে চিনি। ইয়নসু একটু অবাক হয়ে বলে তুমি আমাকে বলেছো তোমাকে আমি 9 বছর আগে সাহায্য করেছি, কিন্তু আমার তো কিছুই মনে নেই। সিওল বলে আমার সব কিছু মনে আছে, আমি তো ফুটবলার ছিলাম, তুমি আমাকে সাহায্য করেছিলে। সিওল তো ওদেরকে একসাথে লাঞ্চ করার কথা বলে, যেটাতে ওরাও রাজি হয়ে যায়, কিন্তু ইয়নহো একদমই খুশি হয় না, ও তো খুব জেলাস হচ্ছিল। অন্যদিকে গুমহো সিওলের ফ্রেন্ডের সাথে ডিনারে আসে। এখানে তো গুমহোকে ওরা খুব সুন্দরভাবেই ট্রিট করছিল, যেটাতে গুমহো প্রচন্ড খুশি হয়। এদিকে সিওল ইয়নহো যখন ওদের সাথে ডিনারে আসে ইয়নহো একদমই খুশি ছিল না। ওখানের এক আইটেম দেখে তো সিওল বলে এটা তো তুমি পছন্দ করো না। ইয়নসু একটু অবাক হয়ে বলে তুমি কিভাবে জানলে? আমার হাজবেন্ডও তো জানে না আমি যে এটা অপছন্দ করি। সিওল বলে আরে আমি তো শুধু গেস করছিলাম। ইয়নসু ওর টিমের কথা জিজ্ঞেস করে। সিওল বলে আমরা এখন 4th ডিভিশনে রয়েছি, কিন্তু কেউই আমাদের টিমকে স্পন্সর করছে না। এখানে সিওল তো ইয়নসুর খুব প্রশংসা করতে থাকে, তুমি তো অনেক ভাষায় কথা বলতে পারো, আর তুমি তো একটা ফুটবল টিম কিভাবে সামলাতে হয় সেটাও জানো, তোমার মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে যেগুলো তোমার ফুটিয়ে তোলা উচিত। অন্যদিকে আমরা দেখি চাং লিহিয়নকে নিয়ে একটা লোকের সাথে দেখা করতে আসে। ওরা তো লোকটির থেকে একটা জিনিস কিনতে চায়, কিন্তু লোকটি কোনোভাবে ওই জিনিসটি বিক্রি করতে রাজি হয় না। আসলে এই জিনিসটা আত্মাদের কন্ট্রোল করতে পারে, আর এতে করে মানুষের জীবনও যেতে পারে। কোনোভাবেই লোকটি বিক্রি করতে রাজি হয় না। তখন দিহন অনেকগুলো টাকা অফার করে, যার কারণে সাথে সাথেই লোকটি ওকে দিয়ে দেয় আর বলে এটা খুবই পাওয়ারফুল, তুমি এখানে ওপেন করো না, বাইরে গিয়ে ওপেন করো। অন্যদিকে ওরা ডিনার শেষে তো বিল দিতে চাইলে ইয়নহো বলে আরে আরে তোমার বিল দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। ও তখন ব্ল্যাক কার্ড বের করে, যেটা দেখে তো সিওল প্রচন্ড শকড হয়ে যায়। সিওল তো ওকে সাইডে নিয়ে যায়, তুমি এই কার্ড কোথা থেকে পেলে? ইয়নহো বলে আমি উসোকের থেকে নিয়েছি, আমাদের টাকার প্রয়োজন, ও আমাদের টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছে।
কিন্তু ও তো সত্যিটা সিওলকে জানায় না। উসকের সাথেও ডিল করেছে ও উসককে বাঁচিয়ে রাখবে। বাসা আসার পর তো ইয়নহো সিওলের সাথে একটু রাগারাগি করতে থাকে। তুমি কেন ইয়নসুর সাথে তো সুন্দরভাবে কথা বলছিলে? সিওল তো ভালো করেই বুঝতে পারে ইয়নহো যে জেলাস হচ্ছে। সিওল বলে, আসলে 9 বছর আগে ওই আমার এজেন্ট ছিল, ওই আমাকে সাহায্য করেছিল। আমি যখন সাকসেসফুল হই ওর লাইফটাও ভালো হয়ে যায়, আমার গ্রোথের সাথে সাথে ওর নিজেরও গ্রোথ হয়। কিন্তু দেখো, আমার জন্য ওরও ভাগ্যের পরিবর্তন হয়েছে। ও এখন সাধারণ এক স্টোরে কাজ করছে। যেগুলো শুনে ইয়নহোরও একটু খারাপ লাগে। তখন ইয়নহোর ফোনে কল আসে। ও লক্ষ্য করে ওর নাম্বার থেকে ওর ফোনে কল আসছে, যেটাতে ও প্রচন্ড শকড হয়ে যায়। সিওল বলে, আমার তো মনে হচ্ছে তোমার ফোনটি এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। ইয়নহো যখন কল ধরে তখন হাইরিম বলে, আসলে আমার ফোনের সাথে তোমার ফোনটি এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। ওকে এক অ্যাড্রেস পাঠায় ফোনটি নেওয়ার জন্য। এরপর তো ওরা ওই জায়গায় এসে হাইরিমের জন্য ওয়েট করতে থাকে। অনেকক্ষণ ধরেই ওয়েট করছে, এখনো হাইরিম আসছে না। ইয়নহো টাইম চেক করতে যখন ফোন অন করে তখন ওয়ালপেপারের ছবি দেখেও প্রচন্ড শকড হয়ে যায়। হাইরিমের সাথে ওই লোকটিকে দেখতে পায়। ও তখন সিওলকে বলে, এই লোকটি তো আমার জন্যই মারা গিয়েছে। আর সিওলও লোকটিকে দেখে চিনে ফেলে এই লোকটি তো লি হিয়নের ড্রাইভার ছিল। তখন ইয়নহোর মনে পড়ে পাগল এসে ওকে বলেছিল, তোমার জন্য একটা লোক মারা গিয়েছে, এর জন্য তোমার অবশ্যই শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পর তো হাইরিম ওদের কাছে চলে আসে আর ওদেরকে সরি বলে এতক্ষণ ওয়েট করার জন্য। ইয়নহো তখন ওর ওয়েল পেপারে থাকা ওই লোকটির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন হাইরিম বলে, আসলে উনি আমার বাবা। পরের সিনে আমরা দেখি ওরা তিনজন মিলে তো হাইরিমকে ফলো করতে থাকে। ওরা দেখতে পায় একটার পর একটা পার্ট টাইম জব হাইরিম করেই চলেছে, ও কোনো রেস্টই নেয় না। তখন গুমহো বলে, আমি তো নিজের বসে এনে ওর থেকে সব ইনফরমেশন জেনেছি। ও প্রতিদিন নতুন নতুন পার্ট টাইম জব করে, ও একদমই রেস্ট নেয় না, এমনকি ঠিক মতো ঘুমোয়ও না। ওর বাবা মৃত্যুর পর ওরা অর্থ সংকটে ভোগে। ওর বাবার এরকম মৃত্যু ওরা কোনোভাবেই মানতে পারেনি। ওর মা তো ব্রেন স্ট্রোক করে এখন কোমার মধ্যে রয়েছে। ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এখনো বাকি। নিজের পড়াশোনা খরচ, নিজের মায়ের মেডিকেল ফি এগুলো পরিশোধ করার জন্যই ও এত হার্ডওয়ার্ক করছে। ইয়নহো তো অনেক বেশি কষ্ট পায়, আমার জন্যই এগুলো হয়েছে। ওদের লাইফটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। এইভাবে যদি ও কাজ করতে থাকে তাহলে তো ও নিজেও অসুস্থ হয়ে পড়বে। যেভাবে হোক ওকে আমাদের সাহায্য করতে হবে। পরের সিনে আমরা দেখি হাইরিম যখন কলেজে আসে তখন ওকে প্রফেসর ডাকে। ওখানে তখন গুমহো ছিল। প্রফেসর হাইরিমকে বলে, তুমি ফুল স্কলারশিপ পেয়েছো, যার কারণে তুমি এখন চাইলেই নিজের ইচ্ছে মতো বাইরে স্টাডি করতে যেতে পারবে। যেটা শুনে হাইরিম প্রচন্ড শকড হয়ে যায় আর অনেক খুশিও। এদিকে সিওল আর ইয়নহো যখন একসাথে ছিল, ইয়নহো বলে, এখন তো চাইলেই আমরা ট্রিপে যেতে পারবো, কারণ আমাদের কাছে ব্ল্যাক কার্ড রয়েছে। তখন সিওল বলে, কালকে আমাদের টিম তো গেম খেলতে যাবে। তখন ইয়নহো বলে, আমিও তোমাদের ম্যাচ দেখতে যাব। পরের দিন ওরা সবাই যখন ওদের সামনে বড় এক বাস দেখে সবাই অনেক বেশি শকড হয়ে যায়। কিল জিজ্ঞেস করে, এ বাস কোথা থেকে আসলো? ইয়নহো বলে, এটা তো আমি বুক করেছি, আমরা সবাই এ বাসে করে একসাথে যাব। আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছি। যেটা শুনে সবাই প্রচন্ড শকড হয়ে যায়। হঠাৎ করে গিলের কাছে একটি কল আসে। ও তখন সাথে সাথে বাস থেকে নেমে পড়ে। সিওল জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? গিল বলে, সবকিছু তুমি ম্যানেজ করে নিও, আমার কিছু কাজ ছিল, এটা বলেও চলে যায়। অন্যদিকে আমরা ইয়নসুকে দেখি, যে লি হিয়নের সাথে দেখা করতে আসে। ইয়নসু বলে, আমি কোচকে আগেই কল করেছি, ও কিছুক্ষণের মধ্যে আসবে। কিন্তু আমি একটু কিউরিয়াস, এই ছোট টিমে তুমি ইনভেস্ট কেন করতে চাচ্ছ? আমাদের স্পন্সর কেন করবে? তখন লি হিয়ন বলে, কারণ তোমাদের টিমে আমি খুবই ইন্টারেস্টেড। এদিকে গুমহো তো গ্রাউন্ডে ওদের জন্য ওয়েট করছিল, কিন্তু ওদের আসতে একটু টাইম লাগছে। গুমহো ভাবে, আমি আমার বাসা থেকে ঘুরে আসি। ও যখন ওর গুহায় আসে এখানে ও একটা লোকে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। লোকটি আর কেউই না, জাং ছিল। ও জাংকে জিজ্ঞেস করে, কে তুমি, আর এখানে কিভাবে আসলে? তখন জাং বলে, আমি নিজেও জানতাম না এখানেও এক গুমিও থাকে। এরপর তো একটা যন্ত্র বের করে। গুমহো বলে, এটা কি? তখন জাং এর সামনে ওই সোলগুলো চলে আসে আর ও যন্ত্রটা বাজানো শুরু করে। তখন আমরা দেখি ওই সোলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায় আর গুমহো ওখানে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ইয়নহো যখন বাসে ছিল তখন ওর পাগনের কথা মনে পড়ে। পাগন ওকে বলেছিল, যা হওয়ার তা তো অবশ্যই হবে, তুমি কিছুই থামাতে পারবে না। তখন ওর ওই স্বপ্নের কথা মনে পড়ে। ওর বুকের মধ্যে আর সিওল ওর সামনেই ছিল, যেগুলো মনে করে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। সিওল জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আবারও কোনো দুঃস্বপ্ন দেখেছো? ইয়নহো তো প্রচন্ড ভয় পেয়েছিল, ও তখন কান্না করতে থাকে। আজকের পার্টি এখানেই শেষ করছি। পরের পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।